আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমতের ভিত্তিতে। আজ জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এরপর জানাবো, আওয়ামী লীগের মন্ত্রী উপদেষ্টা সহ ১৪ জনকে তোলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রথমবারের মতো সাবেক আওয়ামী লীগের সরকারের মন্ত্রী, উপদেষ্টা সচিব, সাবেক একজন বিচারপতি সহ ১৪ জনকে গণহত্যার অভিযোগে বিচারের জন্য তোলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ তাদের ট্রাইব্যুনালে তোলার বিষয়টি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, ১৪ জন আসামিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে। এবারে জানাবো, ৭ কলেজের অভিভুক্তি বাতিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ঢাবি শিক্ষার্থীদের। রাজধানীর সরকারি ৭ কলেজের অভিভুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির শিক্ষার্থীরা। ২০২৪-২৫ সেশনের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি ৭ কলেজের ভর্তি কার্যক্রম পরিচালনা করে তাহলে কঠোর কর্মসূচি আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সোমবার সাক্ষাৎ করবেন ফারুকী। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন যুক্ত হওয়া সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সঙ্গে সোমবার ১৮ নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এ সময় তিনি নিজ মন্ত্রণালয়ের নানা কাজ নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে, তবে শেষ পর্যন্ত কি হয় এখনও স্পষ্ট নয়। এবারে জানাবো, হাসিনার প্রতি মায়া হলে আরেকটা তাজমহল বানান বললেন রিজভী। শেখ হাসিনার প্রতি মায়া হলে আরেকটা তাজমহল বানান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সব কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো, বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ মণিপুর রাজ্য সরকারের। ভারতের মণিপুর রাজ্যে বাড়তে থাকা সহিংসতার ভেতরে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বাতিল করতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে রাজ্য সরকার। আজ রোববার দ্য হিন্দু, এনডিটিভি সহ বেশ কিছু ভারতীয় সংবাদ মাধ্যম এসব তথ্য জানিয়েছে। মণিপুরে চলমান অস্থিরতাকে জাতিগত সহিংসতা হিসেবে অভিহিত করে ভারতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী মণিপুরে গত বছরের মে মাস থেকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায় এবং খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংসতা চলমান আছে। সহিংসতার কারণে অন্তত ২২০ জন নিহত এবং আনুমানিক ৬০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের মাধ্যমে। আর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি সব কথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচন কবে হবে এই প্রশ্ন আমাদের সবারই মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। এ সময় তিনি আর বলেন,
বলেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও বেশ কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটি অবাধ নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। প্রধান উপদেষ্টা বলেন, তবে আমরা মনে করি না একটি নির্বাচন কমিশন গঠন করে দিলে নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এ সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদের এই ম্যান্ডেট দিয়েছেন যে 6টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম, তারা ইতিমধ্যেই তাদের কার্যক্রম অনেক দূরে এগিয়ে নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখেছেন। কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে। আমার অনুরোধ, আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন। ডক্টর ইউনূস বলেন, প্রথম 6টি সংস্কার কমিশনের মধ্যে একটি হল নির্বাচন কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান, আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কি চান, কিভাবে চান। নির্বাচন নিয়ে আপনাদের সব বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন। সবার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন এবং অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো জাতীয় দীর্ঘ মেয়াদী জীবনী শক্তি। সংস্কার জাতিকে, বিশেষ করে আমাদের তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে, জাতিকে বঞ্চিত করবে না। আওয়ামী লীগের মন্ত্রী উপদেষ্টা সহ 14 জনকে তোলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রথমবারের মতো সাবেক আওয়ামী লীগের সরকারের মন্ত্রী, উপদেষ্টা সচিব ও সাবেক একজন বিচারপতি সহ 14 জনকে গণহত্যার অভিযোগে বিচারের জন্য তোলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার তাদের ট্রাইব্যুনালে তোলার বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানিয়েছেন, 14 জনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। যাদের গণহত্যার মামলায় সোমবার ট্রাইব্যুনালে তোলা হচ্ছে তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জোনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। তাদের সবাই বিভিন্ন মামলায় গ্রেপ্তার অবস্থায় কারাগারে রয়েছেন। এর আগে গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। 7 কলেজের অভিভুক্তি বাতিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ঢাবি শিক্ষার্থীদের। রাজধানীর সরকারি 7 কলেজের অভিভুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির শিক্ষার্থীরা। 2024-25 সেশনের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে যদি 7 কলেজের ভর্তি কার্যক্রম পরিচালনা করে তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা আসবে বলে জানান তারা। রোববার 17 নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ঢাবি শিক্ষার্থীরা বলেন, 2024-25 শিক্ষাবর্ষে আবার 7 কলেজের শিক্ষার্থী ভর্তি নেওয়া হলে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনা হবে। দাবি না মানলে রাজপথে থেকে ঢাবি প্রশাসনকে চাপ দেওয়া হবে। ভিসি অফিস, রেজিস্ট্রার ভবন ও একাডেমিক ভবনে তালা দেওয়া হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। এ সময় আরবি বিভাগের শিক্ষার্থী আব্বাস উদ্দিন বলেন, 7 কলেজের অভিভুক্ত বাতিলের বিষয়টা আজকের নয়। আমরা 2019 সালে 7 কলেজের অভিভুক্তি বাতিলের আন্দোলন করছি। 2019 সালে 7 কলেজের বাতিল আন্দোলনে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভাই এবং নাহিদ ভাই। কিছুদিন আগে 7 কলেজের বিষয়ে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে আসিফ ভাইও ছিলেন। মিটিং শেষে প্রেস সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 7 কলেজের জন্য আলাদা ভবনের কথা বলেছিলেন। কয়েকদিন আগেই আবার আসিফ নজরুল স্যারও 7
কলেজের জন্য ভবন নির্মাণের কথা পুনরাবৃত্তি করলেন। এ সময় আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩,০০০ শিক্ষার্থী রয়েছে। এই ৪৩,০০০ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ প্রমাণিত। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ কলেজের প্রায় ২,৬৭,০০০ শিক্ষার্থীর দায়িত্বভার গ্রহণ করেছে, যার ফলে প্রতিনিয়ত আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। প্রধান উপদেষ্টার সঙ্গে সোমবার সাক্ষাৎ করবেন ফারুকী। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন যুক্ত হওয়া সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার ১৮ নভেম্বর প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এ সময় তিনি নিজ মন্ত্রণালয়ের নানা কাজ নিয়ে আলোচনা করবেন। রোববার সন্ধ্যা ১৭ নভেম্বর এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন তথ্য জানিয়েছেন। দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফারুকীর উপদেষ্টা পদ ছাড়ার কথা প্রচারণার পর সন্ধ্যায় এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ফেসবুক পোস্টে বলেন, আমাদের সংস্কৃতি বিষয়ক নতুন উপদেষ্টা ফারুকী আগামীকাল সোমবার তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে তার নতুন ভূমিকা নিয়ে আলোচনা করবেন। আমাদের শিল্প এবং সংস্কৃতিতে কিভাবে গতি আনা যায় সেই পরিকল্পনার নতুন দিক তুলে ধরবেন ফারুকী। শফিকুল আলম এর এমন পোস্টের পর ফারুকীর পদত্যাগের তথ্যটি আপাতত গুজব বলে প্রতীয়মান হচ্ছে।